হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জিওইজি ক্লাস। আজকের আলোচনার বিষয় বহির্মুখী প্রব্রজন সংক্রান্ত যে প্রশ্ন WBSLST 9-10 লেভেলের 2025 সালে যে প্রশ্ন এসছিল সেটা নিয়ে ডিসকাশন। তো ডিসকাশনের শুরুতে আমার একটা আপনাদের কাছে সাবমিশন আছে যে আমার এই সমস্ত কিছু আলোচনা আমার প্রধান উদ্দেশ্যই আপনাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, যাতে আপনারা ঠিকঠাকভাবে অ্যান্সারটা জানতে পারেন। তাতে উত্তরটা অনেকের পক্ষে যায় আবার বিপক্ষে যায়। তো আমি যেহেতু এটা ডিসকাশন করছি, আমাকে কিন্তু নিরপেক্ষভাবে বিভিন্ন সোর্স থেকে আমার যা মনে হচ্ছে সেটা আমি ডিসকাস করার চেষ্টা করি। তো আজকের এই যে আলোচনাটা সেটা কিন্তু দুটো পার্টে হবে। কিরকম, আগে কোয়েশ্চেনটা দেখে নিই যে বহির্মুখী প্রব্রজন হলে উৎস অঞ্চলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না। তো এক্ষেত্রে কমিশন যেটা উত্তর নিয়েছে সি, অর্থাৎ তীব্র বেকার সমস্যা দেখা যায় এখানে আছে। যেহেতু দেখা যায় না কোয়েশ্চেনটা, তার মানে কি উৎস অঞ্চলে আউট মাইগ্রেশনের ফলে তীব্র বেকারত্ব সমস্যা দেখা যায় না। অনেকের মতে আবার ডি অপশন, অর্থাৎ উৎসস্থলে অর্থনৈতিক উন্নয়ন ঘটে। অর্থাৎ এটা যেহেতু কোয়েশ্চেনটা যায় না আছে, তার মানে এটা ভাবতে হবে উৎস অঞ্চল অর্থনৈতিক উন্নয়ন ঘটে না, এই প্রভাবটা হবে। অনেকে সেটা মনে করছেন। তো আমি আজকের আলোচনাটা দুটো পার্টে করব। এক হচ্ছে কমিশন যেটা উত্তর দিয়েছে সেটা কতটা ঠিক, আর একটা যেটা অনেকে ভাবছেন সেই উত্তরটা কতটা যুক্তিযুক্ত। উত্তর যাই হোক, আপনার যদি ক্লেম করার থাকে এখানে অনেক ডকুমেন্টস দেওয়া থাকবে। আপনার পক্ষে যেটা ডকুমেন্টস যাবে সেটা দিয়ে আপনি অবশ্যই ক্লেম করতে পারেন। পরে মানে কমিশন কি করবে সেটা পরের কথা। তো প্রথমেই মাজিদ হোসেন স্যারের হিউম্যান জিওগ্রাফি বইয়ের 159 নম্বর পাতায় মাইগ্রেশন সম্পর্কে কি বলা আছে সেটা আগে জেনে নিন। মাইগ্রেশন হ্যাজ বিন ডিফাইন্ড differently by different experts. In its most general sense, migration is ordinarily defined as the permanent or semi-permanent change of residence of an individual or group of people over a significant distance. তাহলে ক্ষেত্রে পরিষ্কার বলা আছে যে মাইগ্রেশনটা একটা গ্রুপের হতে পারে বা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হতে পারে। সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাওয়া হবে সেটা পার্মানেন্ট হতে পারে বা সেমি পার্মানেন্ট হতে পারে। মাইগ্রেশন মে বি পার্মানেন্ট অর সেমি পার্মানেন্ট, এটা ক্লিয়ার হলো যে পার্মানেন্ট হতে পারে বা সেমি পার্মানেন্ট। এবার যেহেতু এক্ষেত্রে আউট মাইগ্রেশনের কথা বলা হয়েছে, এক্ষেত্রে আমি এলিমেন্টস অফ জিওগ্রাফি এই বইটা থেকে 183 নম্বর পাতায় পরিষ্কারভাবে বলা আছে যে হাউএভার বোথ দিজ টার্মস, মানে ইন মাইগ্রেশন এবং আউট মাইগ্রেশন, আর অ্যাপ্লিকেবল টু ইন্টারনাল অর উইদিন দ্য কান্ট্রি মাইগ্রেশন অনলি। যে আউট মাইগ্রেশন এবং ইন মাইগ্রেশন শুধুমাত্র দেশের মধ্যে যে পরিব্রাজন হয় সেটাকে কিন্তু ধরা হয়। তো এবার মাজিদ হোসেন স্যারেরই 167 নম্বর পাতায় এখানে বলা হয়েছে যে ইন জেনারেল পিপল ফ্রম দ্য ক্রাউডেড অ্যান্ড ওভার পপুলেটেড রিজিয়ন্স আউট মাইগ্রেট টু দ্য এরিয়াজ অফ স্ক্যান্টি পপুলেশন উইথ স্ট্রং রিসোর্স বেস। যে নর্মালি সাধারণ মানে ওভার ক্রাউডেড বা অনেক বেশি যেখানে জনসংখ্যা আছে সেই জায়গা থেকে মানুষ তুলনামূলক কম জনসংখ্যাযুক্ত অঞ্চল এবং যেটার স্ট্রং রিসোর্স বেস আছে, যেখানে অনেক সম্পদ আছে, সেই সমস্ত অঞ্চলে কি করে মাইগ্রেট করে। এই হলো জেনারেল কিছু কনসেপ্ট। এবার 176 নম্বর পাতায় কি বলা হয়েছে যে ইন জেনারেল দ্য ইন্ডিয়ানস আর হার্ড ওয়ার্কিং অ্যান্ড দ্য অ্যাক্লিমেটাইজড টু ওয়ার্ক ইন দ্য হট অ্যান্ড ময়েস্ট ক্লাইমেটস। They are also eager to make money, live on the minimum, and can work even at low wages, as they are poor and many a times find no employment in their own towns and villages. They are thus ready to emigrate even to the distant places. মানে এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে নর্মালি ভারতীয়রা অনেক বেশি হার্ডওয়ার্কিং, তারা উষ্ণ এবং আর্দ্র যে জলবায়ু তার সাথে অনেকটাই ধাতস্থ, এবং তারা আর্নিং এর জন্য অল্প কিছু টাকার মানে পারিশ্রমিক হলেও একটা মোটামুটি লাইফ লিড করার জন্য তারা কিন্তু একটা ডিস্ট্যান্ট এরিয়াতেও মাইগ্রেট করতে এগ্রি বা রাজি। কারণ যেহেতু তারা এখানে অনেকেই মানে মানে কোনো কাজের সাথে যুক্ত হতে পারছে না বা বেকারত্ব সমস্যা যেহেতু আছে, সুতরাং এই যে আনএমপ্লয়মেন্ট যে ব্যাপারটা
এটা কিন্তু এখানে কনসিডার করা হয়েছে। এবার 161 নম্বর পাতায় বলা হয়েছে যে নন অ্যাভেলেবিলিটি অফ প্রপার জবস অ্যান্ড আনএমপ্লয়মেন্ট আর অলসো দ্য ইকোনমিক রিজনস হুইচ compel the youths to leave their home for the places, areas, regions and countries where employment may be found. তার মানে কি যে এক্ষেত্রে যেহেতু আনএমপ্লয়মেন্ট প্রবলেম বা জবস প্রপার জবস এখানে পাওয়া যায় না, তার জন্য কিন্তু তারা নিজের বাড়ির এলাকা বা নিজের অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে ইভেন অন্য দেশেও পাড়ি দেয় আর কি, পাড়ি দিতে বাধ্য হয়। ওকে, তার মানে কি এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে উৎস অঞ্চলে ডেফিনেটলি যে মানে আনএমপ্লয়মেন্ট যে সমস্যা সেটা কিন্তু অনেকটা কমে, অর্থাৎ তীব্র বেকারত্ব সৃষ্টি হয়, এটা মানে অ্যাকচুয়ালি হবে না। তার মানে এই উত্তরটা ঠিক আছে। আরো কি যে দাস দ্য ইকোনমিক পোভার্টি আনএমপ্লয়মেন্ট অ্যান্ড attraction for better economic opportunities always motivated and forced the peoples to emigrate from their native places. For example, poverty of agricultural laborers in West Bengal, Odisha, Bihar resulted into the emigration waves towards the metropolitan cities and the productive plains and agriculturally developed parts of the country. আর এক্ষেত্রেও বলা হচ্ছে যে বিশেষ করে বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উদাহরণ দিয়ে এখানে বলা হয়েছে যে এখানকার অনেক এগ্রিকালচারাল লেবার তারা কি করছে, অন্য কোনো জায়গাতে কোনো মেট্রোপলিটন সিটিজে তারা কিন্তু কি করছে, মাইগ্রেট করছে, কারণ বেটার অপরচুনিটি পাওয়ার জন্য, সেখানে ভালো কর্মসংস্থান পাওয়ার জন্য। আবার কি বলেছে যে অ্যান এক্সেস অফ পপুলেশন ইন অ্যান এরিয়া ইন রিলেশন টু রিসোর্সেস অ্যান্ড অ্যাভেলেবল টেকনোলজি ইজ নোন অ্যাজ ওভারপপুলেশন। Overpopulation may exist at local, regional and national levels. At present, it is most frequently seen in underdeveloped rural areas where the outstrippings of resources by population growth may be evident in undernourishment or underemployment. তাহলে এক্ষেত্রেও পরিষ্কার বলা হয়েছে যে ওভার পপুলেটেড যে এরিয়া, সেই এরিয়াতে কিন্তু এই যে আন্ডার এমপ্লয়মেন্ট যে প্রবলেম বা আন্ডার নারিশমেন্ট প্রবলেম, এটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বা পাই। ওকে, নেক্সট কি এলিমেন্টস অফ ডেমোগ্রাফি, এই বইয়ের 199 পাতায় কি বলা হয়েছে যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট অফ মাইগ্রেশন ইজ ইকোনমি। তাহলে মাইগ্রেশনের প্রধান কারণই হচ্ছে কি, অর্থনীতি বা নিয়ন্ত্রক হচ্ছে অর্থনীতি। ইট হ্যাজ বিন এস্টাবলিশড ইন সেভারাল স্টাডিজ দ্যাট the low agricultural incomes and agricultural unemployment and underemployment in developing countries are the major factors pushing migrants towards areas with greater job opportunities. In short, people move from areas of low economic opportunity to those of high economic opportunity. তাহলে এক্ষেত্রেও যে বেকারত্ব বা তুলনামূলকভাবে কম উন্নত এরিয়া থেকে মানুষ কি করছে, মাইগ্রেট করছে। তার মানে কি সেই উৎস অঞ্চলে অবশ্যই বেকারত্ব কমছে। আবার 202 নম্বর পাতায় কি বলা হয়েছে যে ইফ দ্য মাইগ্রেন্ট ইজ আনএমপ্লয়েড প্রায়র টু লিভিং দ্য ভিলেজ আনএমপ্লয়মেন্ট রেটস মে ফল। তাহলে যখন মাইগ্রেট করছে তার আগে তারা যদি বেকার থাকে, তখন তারা যখন মাইগ্রেট করছে কোনো গ্রাম থেকে হোক, তো সেক্ষেত্রে কি হচ্ছে, সেই অঞ্চলের আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা কিন্তু অনেকটাই কমছে। But if the migrant is a student or is not in the labor force, there would be no observable change in unemployment. যদি তারা ছাত্র হয় তাহলে সেক্ষেত্রে আনএমপ্লয়মেন্টের প্রবলেমটা তেমন কমছে না ঠিকই, কিন্তু ভবিষ্যতে সেটা কিন্তু কমার চান্স আছে, কারণ সেখানে গিয়ে পড়াশোনা করছে বা বিভিন্ন স্কিল ডেভেলপ করছে। তাহলে এক্ষেত্রে কিন্তু যে আনএমপ্লয়মেন্ট সমস্যা যে মানে কমে উৎস অঞ্চলে, সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে। আরো কি যে মানবীয় ভূগোল অন্বেষণ বইয়ে 418 নম্বর পাতাতে বলা হয়েছে যে উৎস অঞ্চলে বেকারত্বর পরিমাণ তেমন বাড়ে না, কিন্তু গ্রহণ অঞ্চলে বেকারত্ব ধীরে ধীরে বাড়তে থাকে। অনেক ক্ষেত্রে মানে যেটা ডেস্টিনেশন প্লেস, সেক্ষেত্রে অনেক বেকারত্ব বাড়তেও পারে, কিন্তু উৎস অঞ্চলে বেকারত্ব যে বাড়ে না সে কথাটা কিন্তু এখানে বলা আছে। এবার পরের উত্তর নিয়ে ভাবা যাক। তাহলে আগে আমরা যে ডিসকাশনটা দেখলাম, এক্ষেত্রে কিন্তু পরিষ্কার বোঝা গেল যে কমিশন যে উত্তরটা ধরেছে যে তীব্র বেকার সমস্যা দেখা যায়, এই যে মানে আউট মাইগ্রেশনের প্রভাব নয়, এটা কিন্তু একেবারেই ঠিক। এবার অনেকে যেটা ডি
অ্যান্সারটা নিয়ে কথা বলছেন বা ভাবছেন সেটা কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে আলোচনা করা যাক। অবশ্যই ভিডিওর শেষে যে কনক্লুডিং রিমার্কস আজ আমি দেব সেটা কিন্তু অবশ্যই শোনার চেষ্টা করবেন। এক্ষেত্রে আবার হিউম্যান জিওগ্রাফি বই 159 নম্বর পাতাতে আমি একই কথা বলবো, যে ক্ষেত্রে কিন্তু যে মাইগ্রেশন যে পার্মানেন্ট হতে পারে বা সেমি পার্মানেন্ট হতে পারে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার যদি মাইগ্রেশন পার্মানেন্ট হয় তাহলে কি হবে, যে এলিমেন্টস অফ জিওগ্রাফি এই বইটাতেই, ডেমোগ্রাফি এই বইটাতেই 203 নম্বর পাতাতে কি বলা হয়েছে, যে অন দ্য আদার হ্যান্ড মেনি অবজার্ভস have argued that rural urban migration may lead to the lowering of rural income. This is largely because, as several studies have shown, that is generally the young, the better educated and ambitious who are motivated to leave the rural areas. Their movement involves a sizable transfer of human capital out of the rural sector, which might adversely affect agricultural productivity and income, and thus encourage more migration. তাহলে এক্ষেত্রে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে উৎস অঞ্চলে কিন্তু অর্থনৈতিক উন্নতিতে অনেকটাই ব্যাঘাত ঘটছে। তার মানে কি, যে অনেকে যারা ভাবছেন যে অপশন ডি, এই স্টেটমেন্ট থেকে বোঝা যাচ্ছে যে না সেটাও ঠিক, কিন্তু আমি একটাই কথা বললাম যে ক্ষেত্রে কিন্তু পার্মানেন্ট মাইগ্রেশন যদি হয়, পরে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। নেক্সট 169 নম্বর পাতায় কি বলা হয়েছে, এখানে এমনি বলা হয়েছে যে সাপোজ ইফ এক্স পারসন লিভ কান্ট্রি এ অ্যান্ড মাইগ্রেট টু কান্ট্রি বি, এক্ষেত্রে কিন্তু মানে কান্ট্রির কথা বলা হয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইন আউট মাইগ্রেশনে এখানে অ্যাপ্লিকেবল হবে না, কিন্তু আমি অনেককে দেখলাম যে এই স্টাডি ম্যাটেরিয়ালস দিয়ে ক্লেম করার কথা ভাবছে। তো যাই হোক, ওভারঅল ব্যাপারটা দেখা যাক, যে সাপোজ ইফ এক্স পারসন লিভ কান্ট্রি এ অ্যান্ড মাইগ্রেট টু কান্ট্রি বি, এক্স একটা মানুষ যে এ থেকে বিতে মাইগ্রেট করছে, what change takes place in the size of the two population? The common sense answer that the population of country A will decrease and the country B will increase. তাহলে A এর ক্ষেত্রে পপুলেশনটা কমবে, B এর ক্ষেত্রে পপুলেশন বাড়বে। The generalization is however true only in short run. এটা যদি আমরা অল্প সময়ের জন্য দেখি তাহলে ঠিক আছে। If the typically young migrants have their children in their new country, its fertility rate may go up, while that of their native country goes down. Since the remaining population of country A will then be older on the average, its death rate may go up. তাহলে কি হচ্ছে, যে লং টার্মে যদি ভাবা যায় তাহলে কি হচ্ছে, যে বি অঞ্চলে সব ইয়াং পপুলেশন এরা সব চলে যাচ্ছে, তার মানে কি এ অঞ্চলে তুলনামূলকভাবে বয়স্ক লোকজন থাকছে এবং সেখানকার যে মানে ডেথ রেটটা সেটাও কিন্তু কি হচ্ছে, মানে বেড়ে যাচ্ছে, ফার্টিলিটিটা অনেকটা বেড়ে যাচ্ছে, নেটিভ নেশনের ক্ষেত্রে কি হচ্ছে, অনেকটা কমে যাচ্ছে। তাহলে কি এক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে যে আলটিমেটলি যেহেতু এখানে বয়স্ক লোকজনরা বেশি থাকছে, তার জন্য অর্থনৈতিকভাবে সেখানে কিন্তু অনেকটাই ব্যাকওয়ার্ডনেস তৈরি হওয়ার একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। ওকে, তো আরো যেমন আধুনিক ভূগোল এই বইটাতে এটা পেজ নম্বর একটু আপনাদের দেখে নিতে হবে, আমার ঠিক জানা নেই, একজন আমাকে এটা সেন্ড করেছিল যে কতটা ঠিক হবে না ভুল, সেই ব্যাপারটা নিয়ে আমি একটু জাস্ট বলি। যে এক্ষেত্রে বলা হয়েছে যে অর্থনৈতিকভাবে উৎস অঞ্চল দুর্বল হয় এবং গন্তব্য অঞ্চল সবল হয়। তো এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে যুধিষ্ঠির হাজরা স্যার, দুলাল দাসের যে বই, যে অর্থনৈতিকভাবে উৎস অঞ্চলটা দুর্বল হবে, কিন্তু এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পার্মানেন্টলি যদি হয়, পার্মানেন্ট যদি মাইগ্রেশন হয় তাহলেই কিন্তু হবে। এবার যে মানবীয় ভূগোল অন্বেষণ বইটাতেও 418 নম্বর পাতায় বলা হয়েছে যে অর্থনৈতিক সমৃদ্ধি উৎস অঞ্চলে কমে যায়, গ্রহণ অঞ্চলে তা বাড়তে থাকে। তাহলে এই যে বিভিন্ন ম্যাটেরিয়ালস গুলো নিয়ে আলোচনা করা হলো, আরো যেমন মানবীয় ভূগোল এই বইটাতেও 443 নম্বর পাতায় বলা হয়েছে যে পরিব্রাজনের ফলে উৎপত্তি স্থল থেকে মূলধন গন্তব্য স্থলের দিকে পরিচালিত হয়। এক কথায় কোন স্থানে অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন ঘটতে পারে। তাহলে এতগুলো যে বিভিন্ন ধরনের প্রমাণের কথা বলা হলো, এক্ষেত্রে আমরা কি পেলাম, যে যদি পার্মানেন্ট মাইগ্রেশনের ক্ষেত্রে উপরের আলোচনাটা অবশ্যই প্রযোজ্য হবে। কিরকম, যেহেতু পার্মানেন্টলি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, তার জন্য এভাবে ইকোনমিক্যালি সেই অঞ্চলটা অনেকটাই পিছিয়ে পড়ছে, অর্থাৎ উন্নত ঘটছে না। এবার অন্য দিকটা নিয়ে আলোচনা করা যাক। অবশ্যই বলবো যে ভিডিওর শেষে কনক্লুডিং রিমার্কসটা একবার দেখে নিতে বা শুনে নিতে।
আবার এলিমেন্টস অফ ডেমোগ্রাফি বই এর 202 নম্বর পাতায় এখানে বলা হয়েছে দ্য অপটিমিস্টিক ভিউজ দ্যাট রুরাল আউট মাইগ্রেশন লিডস টু এগ্রিকালচারাল এক্সপ্যানশন আর ডিউ টু টু রিজনস। ফার্স্টলি, এ ডিক্লাইনিং লেবার land ratio provides a new environment conducive to changing rural production technique. Second, the reduced supply of labor is also likely to push up agricultural wages rates and stimulate the adoption of labor saving technology. তাহলে এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে অপটিমিস্টিক দৃষ্টিভঙ্গিতে যদি ভাবা যায় তাহলে কি হবে, এই যে আউট মাইগ্রেশনের ফলে কিন্তু উৎস অঞ্চলে এগ্রিকালচারাল এক্সপ্যানশন হতে পারে, অনেকটা প্রবৃদ্ধি ঘটতে পারে। কিরকম, যে কারণ যেহেতু উৎস অঞ্চল থেকে লেবারের সংখ্যা দিন দিন কমে যাবে, তার জন্য কি হবে যে রুরাল অঞ্চলে যে প্রোডাকশন টেকনিক তার কিন্তু অনেকটা পজিটিভ চেঞ্জেস আসবে। আর কি, যে লেবার যেহেতু রিডিউস করছে তার জন্য এগ্রিকালচারাল ওয়েজেস রেট সেটা কিন্তু অনেকটা পুশ আপ হবে, অনেকটা বেড়ে যাবে, এবং তার জন্য সেখানে অনেক বেশি টেকনোলজিকে অ্যাডপ্ট করার একটা প্রবণতা তৈরি হবে। এর মাধ্যমে অনেকটা পজিটিভ ইম্প্যাক্ট অবশ্যই পড়তে পারে। আরো কিরকম, যে পেজ নম্বর 203 এখানে বলা হয়েছে যে এফেক্টস অন রুরাল ক্যাপিটাল ফরমেশন অ্যান্ড টেকনোলজিক্যাল চেঞ্জ। এখানে কি বলা হয়েছে যে অ্যান ইম্পর্টেন্ট ইকোনমিক কনসিকুয়েন্স অফ মাইগ্রেশন ইজ দ্য রেমিটেন্সেস সেন্ড বাই দ্য মাইগ্রেন্টস। স্টাডিজ শো দ্যাট রেমিটেন্সেস can constitute a fairly large share of the income of the family in the migrants place of origin। তাহলে কি, যারা অন্য জায়গায় কাজ করতে যাচ্ছে তারা সেখান থেকে কি করছে, তারা সেখান থেকে তাদের যে বাড়ি, সেই বাড়িতে কি করছে, বিভিন্ন রেমিটেন্স তারা সেন্ড করছে, ওখান থেকে যে আর্নিং করছে সে টাকাগুলো সেখানে পাঠাচ্ছে। তার মাধ্যমে কি হচ্ছে, উৎস অঞ্চলের একটা বিশাল পজিটিভ চেঞ্জ হচ্ছে। এটা অবশ্যই সেমি পার্মানেন্ট মাইগ্রেশনের ক্ষেত্রে, যারা পার্মানেন্টলি ওখানে সেটেল হচ্ছে না, তার বাড়ি ঘর এখানেই আছে, উৎস অঞ্চলেই কাজের জন্য ওখানে যাচ্ছে, মাইগ্রেট করছে, তাহলে এক্ষেত্রে কিন্তু পজিটিভ অবশ্যই ইম্প্যাক্ট পড়বে, সেই অর্থনীতি অনেকটা ডেভেলপ করবে উৎস অঞ্চলে। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে মালদা, মুর্শিদাবাদ বা দিনাজপুর, এই যে বিভিন্ন জেলাগুলো আছে, এই সমস্ত অঞ্চলে কিন্তু মাইগ্রেন্ট লেবারদের যে পাঠানো টাকা, তাতে কিন্তু সেখানকার মানুষের জীবনযাপন অনেক বেশি সচ্ছল হয়েছে। আবার সম্পদ ভূগোল বই অজিত কুমার সিল স্যারের, এক্ষেত্রেও 3.3 যে পেজ নম্বর, সেখানে কি বলা হয়েছে যে এফেক্ট অফ আউট মাইগ্রেশন, যে কোনো অঞ্চলের উদ্বৃত্ত শ্রম শক্তির স্থানান্তরে গমনের ফলে সেই অঞ্চলে অতিরিক্ত জনসংখ্যার বোঝা কিছুটা লাঘব হয় এবং অর্থনীতির পক্ষে তা অনুকূল প্রভাব পড়ে। তার উৎস অঞ্চলে কিন্তু এই যে পপুলেশন লোড সেটা অনেকটা কমছে, তার ফলে কিন্তু এটা অনুকূল প্রভাব পড়তে পারে। অস্থায়ীভাবে স্থানান্তরে গমন করলেও প্রজননকারী তার রোজগারের একাংশ উৎস অঞ্চলে পরিবার থাকায় সেখানে প্রেরণ করে, ফলে উৎস অঞ্চলে মূলধন বৃদ্ধি পেয়ে উন্নয়নের সম্ভাবনা সৃষ্টি হয়। তাহলে ক্ষেত্রে কিন্তু আবার উৎস অঞ্চলে অবশ্যই উন্নতি হতে পারে, সেটাকে কিন্তু কনসিডার করা যায়। তাহলে এক্ষেত্রে আমরা কনক্লুডিং রিমার্কস কি হতে পারে, যে উৎস অঞ্চলের অর্থনৈতিক উন্নতিতে প্রভাব ফেলে না, এই যে আউট মাইগ্রেশন উৎস অঞ্চলে অর্থনীতিতে প্রভাব ফেলে না যদি পার্মানেন্ট আউট মাইগ্রেশন হয়, যদি পার্মানেন্টলি এক জায়গা থেকে আরেক জায়গায় সেটেল হয়ে যায়, তাহলে কিন্তু কোনো উন্নতিতে কোনো প্রভাব ফেলে না, তাহলে অপশনটা ঠিক হবে। আবার যদি উৎস অঞ্চলের অর্থনৈতিক উন্নতিতে প্রভাব ফেলে, অনেকটা ডেভেলপ করে, যদি সেটা সেমি পার্মানেন্ট আউট মাইগ্রেশন হয়, তাহলে এক্ষেত্রে উত্তর কিন্তু দুটোই ঠিক। যদি পার্মানেন্ট মাইগ্রেশন হয় তাহলে কি হচ্ছে, উৎস অঞ্চলে কোনো প্রভাব পড়ছে না, বরঞ্চ ক্ষতি হচ্ছে। সেমি পার্মানেন্টের ক্ষেত্রে কিন্তু উৎস অঞ্চল অবশ্যই প্রভাব পড়ছে, কারণ সেখানে আনএমপ্লয়মেন্ট কমছে, সেখানকার রেমিটেন্স ওখান থেকে পাঠাচ্ছে, রোজগারের কিছু অংশ পাঠাচ্ছে, এই সমস্ত কিছুর মাধ্যমে। সুতরাং বলা যায় যে আউট মাইগ্রেশন সেটা পার্মানেন্ট হোক কিংবা সেমি পার্মানেন্ট, উৎস অঞ্চলে তীব্র বেকারত্ব সৃষ্টি হয় না, অবশ্যই বেকারত্বটা ওখানে কিন্তু সৃষ্টি হয় না, বরঞ্চ বেকারত্বটা কমে। তাহলে কমিশন যে অ্যান্সারটা দিয়েছে এটা কিন্তু বিচার করতে গেলে মোর অ্যাপ্রোপ্রিয়েট, অবশ্যই ঠিক। তবে যেহেতু যে পার্মানেন্ট এবং সেমি পার্মানেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা প্রভাব পড়ছে, তো সেই হিসেবে আপনার ফেভারে যে ডকুমেন্টসটা অ্যাপ্লাই করা যাবে সেটা দিয়ে আপনি অবশ্যই চ্যালেঞ্জ করতে পারেন। যদি সেই বইয়ে এভাবে লেখা আছে দেখে নিয়ে সবাইকে মার্কস দেই, খুবই ভালো। যদি ভালোভাবে বিচার করা যায় তাহলে কিন্তু অপশন সি যেটা কমিশন দিয়েছে সেটা কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট। তো আজ এটুকুই।
সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আর পরবর্তী আরো বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে আমাকে বলা হয়েছে, সেটা নিয়ে আমি ডেফিনেটলি আলোচনা করব। সো মেনি মেনি থ্যাঙ্কস